2 মাসে আমরা 27টি ক্লাস নিব। এই 27টি ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই কায়দাটা শেষ হয়ে যাবে। এখানে আপনাদের যেটা আমার বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই 27টা ক্লাসের মধ্যে সবাই ইনশাল্লাহ প্রতিদিন উপস্থিত হবে এবং ক্লাসে যে সময় 9টা 30 থেকে নিয়ে 10:15 পর্যন্ত ইনশাল্লাহ সবাই ক্লাসে থাকবেন। এমনটা যেন না হয় যে আপনি ক্লাস থেকে বের হয়ে গেলেন অথবা ক্লাসে পরে আসলেন, এমনটা কখনো করবেন না। এবং কারোর সাথে ক্লাসের সময় কথা বলবেন না। যদি আপনারা ভালোভাবে ক্লাসটা ইনশাল্লাহ করেন তাহলে আশা করি যে আপনাদের এখানে ভর্তি হওয়ার যে উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে শিক্ষা করা, এটা ইনশাল্লাহ আপনাদের অর্জিত হবে। তো এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। প্রথমেই আমরা আমাদের ক্লাসের আমরা একেবারে প্রথম থেকে শুরু করব ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসের প্রথমে আমরা শুরু করব আরবি হরফ দিয়ে। আমাদের ক্লাসটা আমরা শুরু করব আরবি হরফ দিয়ে। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের যেই ক্লাস, এই ক্লাসের আমরা যেভাবে ক্লাসগুলো করি ওই অনুযায়ী কিন্তু আমাদের এই বইটা বের করা হয়েছে। এই যে বিল্লাহ একাডেমি থেকে যে কায়দাটি আপনাদেরকে সংগ্রহ করার কথা বলা হয়েছিল, ওই কায়দাটি কিন্তু আমরা ক্লাস করব এবং আমাদের ক্লাস অনুযায়ী আমরা সেই কায়দাটিকে সাজিয়েছি। অর্থাৎ গতানুগতিক অন্যান্য যেই কোর্সগুলো আছে বা অন্যান্য কায়দার মধ্যে আপনারা যেভাবে সবগুলো পাবেন, এর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে এবং খুব সহজভাবে আপনারা আমাদের কায়দাটি যদি ক্লাস করেন তাহলে এখানে আরও ভালোভাবে পাবেন, এটা আমি ইনশাল্লাহ বলতে পারি। তো এই জন্য আপনাদেরকে বলি, সবাইকে এখনও আজকেও বলতেছি যে আপনারা কায়দাটা সবাই সংগ্রহ করুন এবং ক্লাসে ইনশাল্লাহ উপস্থিত হন। আমি এই পর্যন্ত দেখা গেছে যে এই পর্যন্ত আপনার প্রায় 45-40টা কায়দা আপনারা নিয়েছেন শুধুমাত্র আপনাদের এই দুইটা বেচে, অর্থাৎ 13 এবং 14তম এই দুইটা বেচের মধ্যেই আলহামদুলিল্লাহ 45টার উপরে কায়দা আপনারা নিয়েছেন। তো বাকি যারা এখনো আছেন আপনারা কায়দাটা সংগ্রহ করেন এবং ক্লাস শুরু করে দেন। তো আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করব। এখানে আমরা আমাদের ক্লাসের প্রথম যে পৃষ্ঠা, অর্থাৎ আরবি হরফ থেকে আমরা শুরু করব। তো আজকের ক্লাসের মধ্যে আমরা আরবি হরফ 29টি, এই 29টি হরফের মধ্য থেকে আমরা আজকে শিন পর্যন্ত এই ক্লাসে পড়ব, শিন পর্যন্ত। এরপরের ক্লাসে ইনশাল্লাহ আমরা স থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ব। এখানে আপনারা অনেকেই আরবি হরফগুলো আগে পড়েছেন অথবা এখনো পারেন, কিন্তু এই আরবি হরফগুলো কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে হয়। আপনার যখন আরবি হরফগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন আপনি, তখন আপনি কোরআন শরীফের মধ্যে বা আমপারার মধ্যে বা নামাজের মধ্যে আপনার হরফগুলো শুদ্ধ হবে। যদি আরবি হরফগুলোই আপনার শুদ্ধ না হয় তখন কিন্তু আপনি নামাজের মধ্যে পড়েন বা অন্য সময় কোরআন তেলাওয়াত করেন, সেখানেও আপনার ওই ভুল উচ্চারণটাই আসবে। এই জন্য আমরা আরবি হরফগুলো যদিও আপনারা পারেন, কিন্তু এই আরবি হরফগুলো ভালোভাবে শিক্ষা করার জন্য আমরা এই হরফগুলোকে দুইটা ক্লাসে ভাগ করেছি। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে, এই দুই ক্লাসে মিলিয়ে আমরা ইনশাল্লাহ এই আরবি হরফ 29টি শেষ করব। তো আমরা আজকের ক্লাসের মধ্যে আলিফ থেকে নিয়ে শিন পর্যন্ত পড়ব। যেহেতু আজকে এটা আমাদের প্রথম ক্লাস, এখানে অনেকেই বুঝতে একটু সমস্যা হইতে পারে, আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপরে এখানে অনেক নতুন কিছু বিষয় আপনাদের কাছে আসবে যেগুলো আপনারা কখনো আগে শোনেন নাই। আপনারা যারা এখানে জয়েন হয়েছেন আপনারা অনেক কিছু আজকে জানবেন যেগুলো আগে কখনো শোনেন নাই। তো এই জন্য আমরা আজকে পড়াটা একটু কম নিব, কিন্তু ওই বিষয়গুলো বোঝানো আপনাদের জরুরি বিধায় আমরা আজকে ক্লাসের মধ্যে পড়াটা কম দিতেছি। সবাই কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনাদেরকে অবশ্যই সময় দেওয়া হবে। প্রশ্ন থাকলে আপনারা হাত উঠাবেন বা হ্যান্ড রাইজ করবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের কথাগুলো শুনবো। তো আমাদের এখানে আজকে আমরা আলিফ থেকে শিন পর্যন্ত পড়ব।
আলিফ থেকে শিন পর্যন্ত এই হরফগুলো, এখানে সর্বমোট হরফ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টি হরফ আজকে আমরা পড়ব। তো এই 13টি হরফ, শুধু এই 13টি হরফ না, আরবি হরফ যে 29টি আছে, এই হরফগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য বা পড়ার জন্য আমাদের সর্বপ্রথম দুইটা বিষয় জানতে হবে। আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে একটা কায়দা, একটা খাতা এবং একটি এই কলম নিয়ে বসবেন। এই যে এখন যে এই বিষয়গুলো আপনাদেরকে বলতেছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আপনারা প্রয়োজনে নোট করে রাখতে পারেন। যে যা বলতেছিলাম যে আরবি হরফগুলো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এখানে সর্বমোট 29টি হরফ আছে। এই 29টি হরফ সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য আমাদের দুইটা বিষয় প্রথমে জানতে হবে। আরবি হরফগুলো সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য দুইটা বিষয় আমাদের জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে মাখরাজ। এক নম্বর আপনাদেরকে জানতে হবে মাখরাজ। মাখরাজ হচ্ছে আরবি আমরা যে হরফগুলো পড়ব, ওই হরফগুলো আমার মুখের কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, ওই স্থানটাই হচ্ছে ওই হরফের মাখরাজ। যেমন উদাহরণস্বরূপ আমি বা হরফ বলতেছি, আপনারা দেখেন, আপনারা যখন বা হরফ উচ্চারণ করবেন বা বলবেন, তখন দেখেন এই বা হরফটা কিন্তু দুই ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে। বা হরফ এটা দুই ঠোঁট থেকে উচ্চারিত হইতেছে। তো আপনারা যখন বা হরফ বলতেছেন, এই দুই ঠোঁটের মাঝামাঝি অংশটা আপনার মিলিত হইতেছে। তাহলে আমরা বা হরফের মাখরাজ পাচ্ছি দুই ঠোঁট তার মিলানোর পর দুই ঠোঁটের ভিজা অংশ বা শুকনো অংশ থেকে এই বা হরফটা উচ্চারিত হইতেছে। তাহলে এই বা হরফের মাখরাজ হবে দুই ঠোঁট। ঠিক আছে, দুই ঠোঁট থেকে বা হরফটা উচ্চারিত হচ্ছে। এরপরে এখানে আছে তা হরফ। তা হরফটা, তা আমি বলতেছি, তা হরফটা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগতেছে। তাহলে এই তা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া, এটা হচ্ছে তা হরফের মাখরাজ। তাহলে আমরা মাখরাজ কাকে বলা হয় সেটা বুঝলাম, যে মাখরাজ বলা হয় আমি যে হরফটা পড়ব বা বলবো, ওই হরফটা আমার মুখের যে স্থান থেকে উচ্চারিত হবে, ওই স্থানটাকে মাখরাজ বলা হয়। সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন যে মাখরাজ কাকে বলা হয়। মাখরাজ হচ্ছে আমি যে হরফটা পড়তেছি, ওই হরফটা আমার মুখের যে স্থান থেকে উচ্চারিত হবে, ওই জায়গাটা বা ওই স্থানটাই হচ্ছে ওই হরফের মাখরাজ। আচ্ছা, তাহলে গেল মাখরাজ। আরেকটাই হচ্ছে সিফাত জানতে হবে আমাদের। দুইটা বিষয় বলছি জানতে হবে, একটা হচ্ছে মাখরাজ, আরেকটি হচ্ছে সিফাত। এখন আমরা জানবো যে সিফাত কাকে বলা হয়। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ। আমরা যেমন বলি যে এই লোকটার অনেক গুণ আছে, যে একই ব্যক্তি সৎ হতে পারে, একই ব্যক্তি লম্বা হতে পারে, আবার একই ব্যক্তি মোটা হতে পারে, আবার একই ব্যক্তি সুন্দর হতে পারে। অর্থাৎ একটা মানুষের মধ্যে অনেকগুলো গুণ থাকবে। ঠিক তেমনিভাবে আরবি যে হরফগুলো আছে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি হরফ, এই প্রত্যেকটা হরফেরই এক একটা হরফের 2টা 3টা 4টা করে গুণ থাকবে। এই গুণগুলোকে বলা হয় আরবিতে সিফাত। অর্থাৎ একটা হরফ দেখবেন যে একটা হরফ মোটা হইতেছে, আবার আরেকটা হরফ চিকন হচ্ছে, আরেকটি হরফ শক্ত করে পড়তে হইতেছে, আরেকটি হরফ বাতাস ছেড়ে দিয়ে আপনাকে পড়া লাগতেছে। তো এই যে আমি বলতেছি যে প্রতিটা হরফ উচ্চারণ করার সময় তার যে গুণ, এই গুণকেই বলা হয় সিফাত। অর্থাৎ প্রতিটি হরফের তার যে নিজস্ব গুণ থাকবে, ওই গুণকেই বলা হবে সিফাত। সবাই কি বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন আমার কথাগুলো? আচ্ছা, তাহলে এতক্ষণ যাবৎ আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে যে সিফাত কাকে বলা হয় এবং মাখরাজ কাকে বলা হয়। এই দুইটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে। এক নম্বর হচ্ছে মাখরাজ। মাখরাজ হচ্ছে আমি যে হরফটা পড়ব, ওই হরফটা আমার মুখের যে স্থান থেকে উচ্চারিত হবে, ওই স্থানটাই হচ্ছে ওই হরফের মাখরাজ। আরেকটি হচ্ছে সিফাত। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ। অর্থাৎ একই হরফের একাধিক গুণ থাকবে। যেমন একই হরফ শক্ত হবে, একটা হরফ মোটা হবে, আবার একই হরফ বাতাস ছেড়ে দিয়ে পড়তে হবে। তো এইরকমভাবে
প্রতিটি হরফেরই 2টা 3টা করে গুণ থাকবে, আবার কোনো কোনো হরফের আরো কম গুণ থাকবে। এই গুণটাই হচ্ছে ওই হরফের সিফাত। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি হরফ পড়ব, এখানে দেখেন এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের নিচে কিন্তু বাংলাতে লেখা আছে। আমাদের এই কায়দার মধ্যে দেখবেন প্রতিটি হরফের উচ্চারণ নিচে বাংলাতে লেখা আছে। তো এখানে আমরা বাংলাতে লিখে দিয়েছি, কারণ অনেকেই আরবিটা যদি নাও পড়তে পারেন, কমপক্ষে বাংলাটা দেখে হলেও আপনি মোটামুটি আরবি হরফটা উচ্চারণ করতে পারবেন। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রতিটি বাংলা হরফের উচ্চারণের সাথে দেখেন 1, তারপরে কোথাও লেখা আছে 3, কোথাও লেখা আছে 4, এরকম সংখ্যা দেওয়া আছে। তো এখানে সংখ্যা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে আলিফ হরফটা বলবো বা হরফটা বলবো, এটা কি পরিমাণ আপনাকে একটু টেনে পড়তে হবে, নাকি সবগুলোই একরকম টানতে হবে, বিষয়টা কিন্তু এমন না। সবগুলো এক পরিমাণ টান হবে না, বরং কোন একটা হরফ টান ছাড়া পড়তে হবে, কোন একটা হরফ একালি পরিমাণ টানতে হবে। একালি বলতে আপনি এটা ধরে নিতে পারেন যে 1 সেকেন্ড, যে 1 সেকেন্ড পরিমাণ টানতে হবে। কোনোটা আবার 3 লেখা আছে, দেখেন 3 লেখা আছে, ওই হরফটাকে 3 আলিফ অর্থাৎ 3 সেকেন্ড পরিমাণ আপনাকে টেনে পড়তে হবে। তো এই জন্য এগুলো যখন আপনি জানবেন যে এই হরফটাকে আমার এতটুকু পরিমাণ টানতে হবে, তখন আপনার পড়াটা আরো সুন্দর হবে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। যে প্রথম হচ্ছে আলিফ হরফ। এর আগে আমরা জেনে নেই যেটা, সেটা হচ্ছে আরবি হরফ 29টি, অর্থাৎ আরবি আমরা বাংলাতে যেমন বর্ণ ব্যবহার করি, এই বর্ণকে আরবিতে হরফ বলা হয়। তো আরবি হরফ হচ্ছে 29টি। আমরা এখন প্রথম হরফ হচ্ছে আলিফ। আলিফ, সবাই একটু চেষ্টা করেন নিজে নিজে বলার জন্য। আলিফ, আলিফ। এখানে দেখেন আমি যে আলিফ হরফটা বলতেছি, এই আলিফ হরফটা বলার সময় আমি কিন্তু কোথাও টানতেছি না, বরং টান ছাড়া পড়তেছি। আপনারাও আলিফ হরফটাকে টান ছাড়াই পড়বেন। আলিফ। এখন আমরা মাখরাজ এবং সিফাতের দিকে একটু দেখি। যে আমাদের যে কায়দার মধ্যে দেখেন সিফাত সহ মাখরাজ লেখা আছে। সিফাত সহ মাখরাজ, অর্থাৎ এখানে প্রত্যেকটি হরফ তার যেই সিফাত, সিফাতও থাকবে মাখরাজও থাকবে, একসাথে দুইটা আনা হয়েছে। তাহলে আমরা দেখি আলিফ হরফের মাখরাজ কি, মাখরাজ এবং সিফাত কি। দেখেন এখানে লেখা আছে আলিফ, এটা মুখের খালি জায়গা থেকে শক্তভাবে আওয়াজ হয়ে শেষ দিকে নিচের ঠোঁটের পেটের সাথে সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়া হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। হরফটি তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। অর্থাৎ আমরা যখন আলিফ হরফটা বলবো, এই আলিফ হরফটা আমার মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে। খালি জায়গাটা কতটুকু অংশ, সেটা হচ্ছে আমরা হা করলে, এই যে আমরা যখন হা করি, মুখ যখন হা করব, তখন বাহির থেকে মুখের ভিতরে যেই অংশটুকু দেখা যায়, এটাই হচ্ছে মুখের খালি জায়গা। এই মুখের খালি জায়গা থেকে আলিফ হরফটা আপনাকে বলতে হবে। মুখের খালি জায়গা থেকে আলিফ হরফটি আপনাকে বলতে হবে। তো মুখের খালি জায়গা থেকে শক্তভাবে আওয়াজ বের হবে, অর্থাৎ আলিফ হরফটাকে আপনাকে একটু জোর দিয়ে শক্ত করে বলতে হবে। আপনি নরম করে বললে হবে না, যে আপনি বলেন আলিফ আলিফ, বিষয়টা এমন না। আলিফ একটু জোর দিয়ে শক্ত করে বলবেন, আলিফ, এবং মুখের খালি জায়গা থেকে। আচ্ছা, এরপরে লেখা আছে যে নিচের ঠোঁটের পেটের সাথে, অর্থাৎ আমাদের যেই ঠোঁট আছে, এই নিচের ঠোঁট, এই নিচের ঠোঁটের পেট বলতে মাঝামাঝি অংশ, ঠিক আছে, পেটের সাথে সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগবে। অর্থাৎ সামনে যেই 2 দাঁত আছে, 2 দাঁতের আগা বা তার অগ্রভাগ, এটা নিচের ঠোঁটের পেটের সাথে, পেটের বলতে মাঝামাঝি অংশে লেগে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। আপনাকে হালকা বাতাস বের করতে হবে। এমন আপনি হবে না যে আলিফ, অর্থাৎ শেষে আপনি পয়ের উচ্চারণ করলেন, বাংলায় পয়ের উচ্চারণ করে আপনি মুখ একেবারে বন্ধ করে দিলেন, এমনটা হবে না। বরং আপনি ফয়ের উচ্চারণ করবেন, আলিফ আলিফ, বাতাস একটু বের হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আলিফ হরফটা অনেকগুলো সিফাত আমরা পাচ্ছি। 1 নম্বর হইতেছে আলিফ হরফের মাখরাজটা আমরা মোটামুটি পাইলাম কি, যে মুখের খালি জায়গা। আর আলিফ হরফের সিফাত এখানে আমরা পাইলাম
যে আরবি আলিফ হরফটাকে আমাকে শক্ত করে পড়তে হবে। এই যে শক্ত করে আমি পড়তেছি, এটাই হইতেছে আলিফ হরফের একটা সিফাত। এখানে আরেকটা সিফাত আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে আলিফ হরফ বলার সময় হালকা বাতাস বের হবে, হালকা পরিমাণ বাতাস বের হবে। এই বের করে পড়াটাই হইতেছে আলিফ হরফের আরেকটি সিফাত। তাহলে আমরা আলিফ হরফের মধ্যে দুইটা সিফাত পাচ্ছি, একটা হইতেছে বাতাস বের করে পড়তে হবে, আরেকটি হচ্ছে শক্ত করে পড়তে হবে, আলিফ এভাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আলিফ হরফটা আমরা কিভাবে বলবো। আলিফ হরফটা মুখের খালি জায়গা থেকে বলবো, এবং আমাদের যেই সামনের উপরে দুই দাঁত আছে, দুই দাঁতের অগ্রভাগ এটা নিচের ঠোঁটের পেটের সাথে অর্থাৎ মাঝামাঝি জায়গায় লাগবে, এবং হালকা বাতাস বের করে আমাকে উচ্চারণ করতে হবে। এবং আলিফ হরফটা তাড়াতাড়ি পড়বো, এটাকে টেনে টেনে দীর্ঘ করে লম্বা করে পড়তে পারবো না। অনেকে পড়তে পারেন যে আলিফ বা, এভাবে আলিফ বলে টানা যাবে না, বরং আলিফ এটা টান ছাড়াই পড়তে হবে, আলিফ এভাবে। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে হরফ হচ্ছে বা হরফ। বা এটা নিচে লেখা আছে এক, অর্থাৎ এটা এক আলিফ পরিমাণ টানতে হবে, বা বা এভাবে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই বা হরফের সিফাত সহ মাকরাজটি কি। দেখেন, বা হরফের সিফাত সহ মাকরাজ হচ্ছে বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে স্বাভাবিকভাবে এক আলিফ টানিয়ে উচ্চারণ করতে হবে। এই যে আমি বা হরফটা বলতেছি, বা বা, এই বা হরফটা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আসবে। ভিজা অংশ বলতে আমরা সবসময় ঠোঁট যখন মিলাই, মিলানোর পর দেখেন আমাদের ঠোঁটের ভিজা অংশটা মিলিত হয়ে থাকে, একটার সাথে আরেকটি লেগে থাকে। তো এইখান থেকেই, অর্থাৎ যেখানে আমরা স্বাভাবিকভাবে ঠোঁট বন্ধ করলে যেই অংশটা, যে ভিজা অংশটা উপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট লেগে থাকে, ওই অংশ থেকেই আপনাকে বা হরফটা বলতে হবে, বা বা, এবং আওয়াজটা স্বাভাবিকভাবে বলবেন, স্বাভাবিকভাবে বা বা। আচ্ছা, বা হরফের আরেকটি সিফাত হচ্ছে যে এই বা হরফ এটা শক্ত হরফ, এটাকে আপনাকে একটু জোর দিয়ে পড়তে হবে, বা বা এইভাবে। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে তা। দেখেন, এরপরে হরফ তা। এখন আমরা তা হরফটা দেখতে পাচ্ছি যে তা হরফের নিচে লেখা আছে এক, অর্থাৎ এই তা হরফটাকে আমাদের একালি পরিমাণ টেনে পড়তে হবে, তা তা এইভাবে একালি পরিমাণ টানতে হবে। কিন্তু আপনি যে অনেক লম্বা করে টানবেন বা টান ছাড়া পড়বেন এইভাবে না, বরং একালি পরিমাণ টানবেন, তা তা। আচ্ছা, এখন আমরা তা হরফের মাখরাজটা দেখি যে তা হরফের মাখরাজটি কি। এখানে তা হরফের মাখরাজ, এই যে দেখেন মিম হরফের পরে লেখা আছে তা হরফ। আচ্ছা, তা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে স্বাভাবিকভাবে একালিফ উচ্চারণ করতে হবে, অর্থাৎ একালিফ টেনে আপনাকে এই হরফটা উচ্চারণ করতে হবে। তাহলে আমরা তা হরফের মাখরাজটা কি পাচ্ছি, যে তা হরফ হচ্ছে জিহ্বার আগা, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ, এটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে স্বাভাবিকভাবে একালিফ টেনে আপনাকে উচ্চারণ করতে হবে, তা তা এভাবে। আচ্ছা, এখানে তা হরফের একটা সিফাত আমি বলে দিই, সেটা হচ্ছে তা এটা শক্ত হরফ, তা এটা শক্ত হরফ। এই সিফাতগুলো আপনারা লিখে লিখে রাখতে পারেন যে শক্ত হরফগুলো আমি কোনটা কোনটা বলতেছি, এবং বাতাস বের করে পড়তে হবে এই হরফগুলো কি কি, তারপরে আরো অনেকগুলো হরফ আসবে, মোটা হরফগুলো কি কি, এগুলো আপনারা লিখে রাখতে পারেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তা হরফ এটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে স্বাভাবিকভাবে একালিফ উচ্চারণ, অর্থাৎ একালিফ টেনে আপনাকে উচ্চারণ করতে হবে, তা তা এইভাবে। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে সা। সা সা, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সা এটা একালিফ টেনে পড়তে হবে, সা। এবং সা হরফে যে মাখরাজ আছে, সেই মাখরাজটি হচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন দালের পরে সা এখানে আছে, সা। সা এর মাখরাজ হচ্ছে সিফাত সহ মাখরাজ হবে যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে বাতাস বের করে নরম আওয়াজে
এক আলিফ টানিয়ে উচ্চারণ করতে হবে। অর্থাৎ আমরা যে সা হরফ বলবো, এই সা হরফটা আমাদের জিহ্বার আগা অর্থাৎ জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে বাতাস বের করে নরম আওয়াজে এক আলিফ টানিয়ে পড়তে হবে। এখানে আমরা একটা হরফ পাইলাম যেটা নরম করে পড়তে হবে। আমরা কিন্তু আগে দুইটা হরফ পেয়েছিলাম, বা এবং তা। এই দুইটা হরফ আপনাদেরকে বলেছিলাম যে এই দুইটা হরফ শক্ত করে পড়তে হবে, এই দুইটা হরফের আওয়াজ শক্ত হবে। আর এখানে আমরা সা হরফ পাচ্ছি, যে এই সা হরফটাকে আমাদেরকে তুলনামূলক নরম করে পড়তে হবে, বা এবং তায়ের মতো শক্ত করে না, বরং নরম করে। তাহলে আমরা কিভাবে পড়বো? সা, সা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, সা, সা, এইভাবে। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে জিম। জিম, এখানে নিচে লেখা আছে 3, অর্থাৎ জিম হরফটাকে আমাদের 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আমরা আগে যে হরফগুলো পড়েছিলাম বা, তা, সা, এগুলো ছিল 1 আলিফ পরিমাণ টেনে পড়া। আর এখন যে হরফটা আসছে জিম, এটা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে এখন আমরা দেখব যে জিম হরফের মাখরাজ কি। জিম হরফের মাখরাজ হচ্ছে, এই যে দেখেন জিম হরফের মাখরাজ, জিহ্বার মধ্যখান তারা বরাবর উপরের তালুর সাথে লেগে শক্ত আওয়াজে বাতাস বন্ধ করে 3 আলিফ টানিয়ে উচ্চারণ করতে হবে। অর্থাৎ আমরা যে জিম হরফটা পড়ব, এই জিম হরফটা আমাদের জিহ্বার মধ্যখান, জিহ্বার মাঝখানে যে জায়গাটা আছে, এই জিহ্বার মধ্যখান এটা তার বরাবর উপরের তালুর সাথে লাগবে। অর্থাৎ জিহ্বার মধ্যখানের অংশটা উপরের তালুর সাথে লেগে শক্ত আওয়াজে বাতাস বন্ধ করে। এমন হবে না যে আপনি বাতাস ছেড়ে দিয়ে শক্ত করে পড়লেন, বরং বাতাসকে বন্ধ করে পড়তে হবে। বাতাস বন্ধ করে 3 আলিফ টানিয়ে উচ্চারণ করতে হবে। অনেকেই দেখা যায় জিম হরফটা এইভাবে বলে, জিম, ঝিম, ঝিম বলে বাতাস বের করে দিয়ে। বাতাস বের করা যাবে না, বরং বাতাসটাকে আটকিয়ে শক্ত করে বলবেন, জিম, জিম, এইভাবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখি এরপরে হরফটা কি। এরপরে হরফ হচ্ছে হা। এটা হচ্ছে জিমের মতো হা। এখানে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো, এখানে হা হরফ পাইব দুইটা। একটা হচ্ছে জিমের মতো হা, আরেকটি সামনে আসবে সেটা হচ্ছে গুল হা, এটাকে গুল হা বলা হয়। আর এখন আমরা যে হাটা পড়তেছি এটাকে জিমের মতো হা বলা হয়। তো এই দুইটা হায়ের মধ্যে অনেক পার্থক্য আসবে, আপনারা পার্থক্যগুলো দেখবেন। আমি আপনাদেরকে পার্থক্য করেই পড়াবো। সামনে আমাদের এই যে দেখেন সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য, এখানে একটা অধ্যায় আসতেছে, যে অধ্যায়ের মধ্যে যে হরফগুলো উচ্চারণ অনেকটা একরকম কিন্তু সিফাতগত পার্থক্য থাকবে, মাখরাজগত পার্থক্য থাকবে, ওই হরফগুলোকে আমরা সিফাত এবং মাখরাজগুলো পার্থক্য করে সামনে আনবো। তখন আমি এই বিষয়গুলো আরো আলোচনা করব যে এই হরফটার মধ্যে কি কি সিফাত এবং মাখরাজগত পার্থক্য আছে। তো এখানে আপনাদের একটু বলে দেই, সেটা হচ্ছে যে জিমের মতো যে হা আর গোল হা, এই দুই হায়ের মধ্যে অনেক পার্থক্য আপনারা পাবেন। সিফাতগত পার্থক্য পাবেন, মাখরাজগত ভাবেও পার্থক্য ইনশাল্লাহ আসবে। তো আমরা এখন দেখি হা, যেটা জিমের মতো হা, এই হায়ের মাখরাজ এবং সিফাত কি। এই হায়ের মাখরাজ এবং সিফাত হচ্ছে যে, এই হায়ের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান চেপে, অর্থাৎ কণ্ঠনালীর যে মাঝখান আছে, অর্থাৎ যেটা আমরাকে গলা বলি, এই কণ্ঠনালীর মধ্যখান। আপনারা আরেকটু ভালো করে বুঝবেন, আমরা যখন হা করি, হা করলে দেখবেন আমাদের গলার মাঝখানে ছোট একটি জিহ্বা থাকে, যেটা অনেকে আলা জিহ্বা বলে। গলার মাঝখানে ছোট একটি জিহ্বা, যেটাকে আমরা আলা জিহ্বা বলি। ওই আলা জিহ্বার যে অংশ, যেই স্থানটি, ওই স্থান থেকে এই হা হরফটা আপনাকে উচ্চারণ করতে হবে। আলা জিহ্বার অংশ যে স্থানে, ওইখান থেকে হা হরফটি আপনাকে উচ্চারণ করতে হবে। ওইটাই হইতেছে কণ্ঠনালীর মধ্যখান। তাহলে আমরা হা হরফের মাখরাজ কি পাচ্ছি, যে হা হরফটি কণ্ঠনালীর মধ্যখান হালকা
মধ্যখান চেপে হালকা বাতাস বের করে একালিপ টানিয়ে উচ্চারণ করতে হবে। অর্থাৎ আপনি যখন কণ্ঠনালীর মধ্যখানটা হালকা সংকুচিত করবেন বা একটু চাপ দিবেন এবং হালকা বাতাস বের করবেন, তখন এই হরফটি উচ্চারিত হবে। আরেকটু যদি আমি বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের বাসা বাড়িতে যখন ফ্যান চলে, তখন দেখবেন ফ্যানের গতি যখন অনেক বেশি থাকে এবং তা থেকে যখন অনেক জোরে বাতাস আসতে থাকে, তখন কিন্তু বাতাসের একটা শব্দ হয়। তো এই যে বাতাসের যে শব্দটা হচ্ছে, এইরকমভাবে আমরা যখন হা হরফটা বলবো, আমাদের গলা থেকে যখন বাতাসটা বের হবে হা হরফ বলার সময়, তখন এরকম একটা শব্দ হবে। আমারটা একটু খেয়াল করে দেখেন, হা হা হা। আপনারা ইচ্ছা করলে নিজে নিজে একটু উচ্চারণ করে দেখতে পারেন যে আপনারটা এরকম হচ্ছে কিনা। হা এবং একালিপ টান হবে, হা। তাহলে আমরা হা হরফের মাখরাজ পেলাম যে হা হরফটি কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে এবং আমরা যখন কণ্ঠনালীর মধ্যখানের জায়গাটাকে হালকা একটু চাপিয়ে পড়ব, তখন এই হা হরফটি সুন্দরভাবে আমরা পড়তে পারব। আচ্ছা, এরপরে হচ্ছে খ হরফ। খ খ হরফের আমরা মাখরাজ দেখি যে খ হরফটার মাখরাজ কি। খ হরফের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ। অর্থাৎ আমরা যে হা হরফ পড়েছিলাম কণ্ঠনালীর মধ্যখান, এর পরের অংশ হইতেছে কণ্ঠনালীর শেষ ভাগ। ওই কণ্ঠনালীর শেষ ভাগ থেকে মোটা আওয়াজে একালিপ টানিয়া উচ্চারণ করতে হবে। খ হরফটাকে আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ থেকে একটু মোটা আওয়াজে একালিপ টেনিয়ে উচ্চারণ করতে হবে। যেমন খ খ। এই অংশটাকে আমরা আরেকটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে খ হরফটার কণ্ঠনালীর শেষ ভাগ, এই অংশটা হইতেছে আমরা গলাতে যদি আমাদের কোনো কিছু আটকে যায়, যে আমরা খাবার খাওয়ার সময় যদি গলাতে কোনো কিছু আটকে যায়, খাবার আটকে গেল, তখন আমরা সেটাকে বের করার চেষ্টা করি। তো আমরা যেখান থেকে ওই হরফটাকে বের করার চেষ্টা করি, যেমন আমরা একটা উচ্চারণ করি হ হ, ওই স্থান থেকেই খ হরফটা উচ্চারিত হবে, খ খ, এবং একালিপ টেনে পড়তে হবে। আর খ হরফের সিফাত হচ্ছে যে খ হরফটা এটা মোটা আওয়াজে পড়তে হবে, খ খ, এইভাবে। আচ্ছা, তাহলে আমরা খ পর্যন্ত পড়লাম। এরপর সাথে দাল। দাল হরফের মাখরাজ আমরা পড়ব। দাল, এটাও তিনারি পরিমাণ টেনে পড়তে হবে, দাল, এইভাবে দাল, তিনালি পরিমাণ টেনে আমাদের পড়তে হবে। আমরা দাল হরফের মাখরাজ দেখি, সিফাত সহ মাখরাজ, সেটা হচ্ছে যে দাল এবং তা, এই দুইটা হরফের মাখরাজ কিন্তু এক, কিন্তু সিফাত একটু ভিন্ন আছে। দাল এবং তা এই দুইটা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে রাখবে। অর্থাৎ দাল এবং তা, আর মাঝে আছে ত, এই তিনটা হরফের মাখরাজ একই রকম। এই জন্য এই তিনটা হরফের একসাথে মাখরাজ আনা হয়েছে। যে দাল হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, গোড়ার সাথে লেগে শক্ত করে তিন আলিফ টেনে পড়তে হবে। যেমন দাল। আপনি নিজে নিজে একটু চেষ্টা করেন যে আপনার জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগতেছে কিনা। দাল দাল, এবং আওয়াজটা শক্ত হবে, শক্ত করে বলবেন, অর্থাৎ জোর দিয়ে পড়বেন, দাল দাল। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে জাল। জাল, এটা মাখরাজ হচ্ছে আমরা এখানে জাল হরফের মাখরাজ এর এখানে সা, জ এবং জাল, এই তিনটা হরফের মাখরাজ একরকম, সা, জ এবং জাল। এখানে দেখবেন মাখরাজগুলো আপনারা পড়লেই বুঝবেন যে এই তিনটা হরফের মাখরাজ একরকম। অর্থাৎ জাল হরফের মাখরাজ হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়া স্বাভাবিক আওয়াজে তিন আলিফ টানিয়া পড়তে হবে, জাল জাল, এভাবে। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে র। র হরফের মাখরাজ হচ্ছে, হ্যাঁ দেখেন, র হরফ জিহ্বার আগার পিঠ তারা বরাবর উপরের তালুর সাথে লেগে মোটা আওয়াজে একালিফ টানিয়া উচ্চারণ করতে হবে। অর্থাৎ জিহ্বা, আমাদের যে জিহ্বা আছে, জিহ্বার আগার পিঠ, এটা অগ্রভাগের পিঠ, তারা বরাবর উপরের তালুর সাথে লেগে মোটা আওয়াজে একালিফ টেনে উচ্চারণ করতে হবে। তখন উচ্চারণটা হবে র
র র আওয়াজটা মোটা হবে। র আপনারা নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন যে আপনার আওয়াজটা ওইভাবে হয় কিনা। র র এভাবে। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে জা। এখানে জা এবং সিন এই দুইটা হরফের মাখরাজ একরকম এবং সিফাতও একরকম। আমরা দেখি তাহলে বুঝবেন। এই যে দেখেন সিন এবং জা এই দুইটা হরফের মাখরাজ এবং সিফাত একরকম। দেখি তাহলে মাখরাজ কি, যে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লেগে ঝিঝি আওয়াজে একালে প্রাণিয়া পড়তে হবে। এখানে যে সিন এবং জা হরফ আমরা পড়তেছি এই দুইটা হরফের মাখরাজ এক, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে জা জা, এবং ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। অর্থাৎ ঝিঝি পোকায় যেমন যখন আওয়াজ করে তখন তার আওয়াজটা যেমন এই যেমন হয় ওই রকম ভাবে আপনাকে আওয়াজ করে পড়তে হবে জা জা। এবং সিন হরফটাও ওই রকম আওয়াজ হবে সিন সিন জা সিন জা সিন। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে শিন। আমরা শিন হরফের মাখরাজটা দেখি। শিন হরফের মাখরাজ এবং আমরা যে জিম হরফের মাখরাজ পড়েছিলাম এই দুইটা হরফের মাখরাজ একরকম। অর্থাৎ শিন হরফের মাখরাজ হবে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লেগে এটার আওয়াজটা শাসা আওয়াজ হবে, এটা হচ্ছে তার সিফাত। শিন হরফটা আওয়াজটা অনেক বড় হবে, তিন আলিফ টানিয়া উচ্চারণ করতে হবে, অর্থাৎ শিন এভাবে শিন শিন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আলিফ থেকে যে শিন পর্যন্ত প্রত্যেকটা হরফের সিফাত সহ মাখরাজ আপনাদেরকে বুঝালাম। এই প্রতিটি হরফ এখন আমি একবার করে পড়তেছি, আপনারাও নিজেরা নিজেরা আমার সাথে পড়েন, দেখেন আমারটার মতো আপনারটা হয় কিনা। প্রথম হরফ হচ্ছে আলিফ। আলিফ বা বা তা তা সা সা। সব ফোনগুলো মিউট করে রাখেন, আমি শুনবো আপনাদের থেকে। সা জিম শক্ত আওয়াজে জিম। হা হা খ খ দাল দাল জাল জাল র র জা জা সিন সিন শিন শিন। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে আলিফ থেকে শিন পর্যন্ত আপনাদের পড়া দেওয়া হলো। এই পড়াটুকু ইনশাল্লাহ আপনারা খুব ভালো করে সবাই পড়ে আসবেন। সবাই কি ক্লাসের পড়াগুলো বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা যদি কেউ চান যে হুজুর আমি একটু পড়াটা শোনাবো, তাহলে আপনারা পড়া শোনাতে পারেন। জি হুজুর, নাসির বলবো? হ্যাঁ জি, শুরু করেন। আলিফ বা তা সা